এক মুঠো চাঁদের আলো পর্ব ৮। লেখিকা নুসরাত ফারিয়া, কণ্ঠে আমি তামান্না। আজ রাতের সব রান্না আলো নিজ হাতে রেঁধেছে। এতদিন সে আজাইরা শুয়ে বসে থেকে ফোনে রান্নার ভিডিও দেখে শিখেছে, যেন তাকে পরবর্তীতে রান্নাবান্না নিয়ে কেউ কিছু বলতে না পারে। সবচেয়ে বড় কথা, এটা তার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। একটু অসুবিধা হলেও সে প্রাণপণ চেষ্টা করছে সব কিছুতে মানিয়ে নেওয়ার জন্য। হাজার হোক সে খান বাড়ির বড় বউ। বিয়েটা স্বাভাবিক না হলেও এসব অস্বীকার করতে পারবে না। যেখানে দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে, আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, সেও না হয় এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে থাকার চেষ্টা করবে। কারণ চাইলেও তো আর এখন সে কিছুই করতে পারবে না। রান্না করার সময় আলো কতবার ছ্যাঁকা খেয়েছে তার কোনো হিসেব নেই। প্রথম তাই এমনটা হয়েছে। তবে আজ সে শরীরের কষ্টের চেয়েও বেশি খুশি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদাজান তাকে একটি ডায়েরি দিয়েছিল। পুরো ডায়েরির পাতা ভর্তি ছিল রান্নার রেসিপি দিয়ে। মেয়েটা কৌতূহল হয়ে জিজ্ঞেস করেছিল, এটা কার ডায়েরি? তখন জানতে পারে এটা মালিক তারই আসল শাশুড়ি মা। উনি রান্না করতে খুব ভালোবাসতেন, সঙ্গে সকল রেসিপিগুলো লিখে রাখতেন। বিয়েতে যে শাশুড়ি মায়ের অনেক গহনাই পেয়েছিল, তাহমিনা খানও দিয়েছিলেন কিছু গহনা। তার আবার এই সোনাদানা খুব একটা পছন্দ না। তাই তো এই সামান্য ডায়েরিটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা আজ যদি বেঁচে থাকতেন, তাহলে সে সোজা গিয়ে হাতে চুমু খেত এত চমৎকার একটি রেসিপি বুক তৈরি করার জন্য। কিন্তু আফসোস, সেটা চাইলেও করতে পারবে না। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই। নিত্যদিনের ডিনার 10টার মধ্যে শেষ হলেও আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পেছনে অবশ্য আলোই রয়েছে। মেয়েটা সব কিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়ো করা শয়তানের কাজ। যেখানে সে প্রথম এত আইটেম বানিয়েছে, সেখানে রান্না খারাপ হোক সেটা মোটেও চায় না। নয়তো দেখা যাবে এটা নিয়ে কিছু না কিছু কটু কথা শুনে বসে আছে। আলো এতদিনে বুঝে গেছে তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার খারাপ লাগেনি। সব মানুষের পছন্দ তো আর এক নয়। যেখানে তার স্বামীই তাকে পছন্দ করে না, সেখানে শাশুড়ি মায়ের থেকেও কিছু আশা করা যায় না। সেও ওই লোকটাকে পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়েই থাকছে। তবে ওই মানুষটা যদি তাকে মেনে নিতে চায়, তাহলে সে ভেবে দেখবে। কি গো নাথ বউ, তোমার রান্না বান্না হইল, নাকি পেটে গামছা বেঁধে আজ রাতটা কাটিয়ে দিতে হবে? আলো ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখছিল আর আকাশ পাতাল ভাবছিল। তখন সোবহান খান এগিয়ে এসে কথাগুলো বলে। আলো একগাল হেসে বলল, এই তো দাদাজান, সব কমপ্লিট, তুমি খেতে এসো। সোবহান খান মুচকি হেসে চেয়ার টেনে বসতে বসতে বলল, যাও তোমার বরকে ডেকে নিয়ে আসো। আলো মাথা নাড়িয়ে আগে তাহমিনা খানের রুমে গেল। দরজায় হালকা টোকা দিয়ে ধীর কণ্ঠে বলল, মা খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ ভেসে এলো না। আলো কিছুক্ষণ চুপ থেকে রিনরিনিয়ে বলল, আজ আমার প্রথম রান্না ছিল মা, তাই একটু দেরি হয়ে গিয়েছে। আপনি প্লিজ রাগ করবেন না। পরের বার থেকে সময়ের খেয়াল রাখব। এবারও হতাশ হলো আলো।
কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুমে এসে দেখলো আধার স্যার বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে বই পড়ছে। সে এগিয়ে এসে বলল, খাবার খেতে আসুন। আধার বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটার ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে। মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে ঘেমে গিয়েছে। আধার নজর সরিয়ে একবার দেয়াল ঘড়ি দেখে গম্ভীর কণ্ঠে বলল, 4 ঘন্টা ধরে রান্না করছিলে, তা 1 মাসের মনে হয় নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছরও না, 10 বছরের মনে রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে থেকে বই খান। খাবার আদেও মুখে তোলা যাবে তো? মুখে তুলতে না পারলে নাকে তুইলেন। কথা বলে আলো ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে রুমে আধার স্যার নেই। আলো তোয়ালে দিয়ে মুখ মুছে সোফার উপর রেখে মাথায় ওড়না জড়িয়ে চলে গেল বাহিরে। ডাইনিংয়ে শোভান খান, তাহমিনা খান ও আধার খান বসেছে। আলো নিজ হাতে খুশি মনে খাবার সার্ভ করে দিচ্ছে। তাকে শেফালির চাচিও সাহায্য করছে। তুমিও বসো নাতবউ। দাদাজানের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল, আমি পরে চাচির সাথে খেয়ে নিব দাদাজান। শোভান খান আর কিছু বললেন না। ওইদিকে আধার থমথমে মুখে বসে আছে, কারণ এখানে বেশিরভাগ খাবারই তার পছন্দের। যেখানে ছোট মাই তার পছন্দের অপছন্দের ব্যাপারে জানে না, সেখানে এই মেয়েটা কিভাবে জানল? তাহলে কি দাদাজান বলেছে? হতে পারে। আধার কিছুক্ষণ চুপ থেকে ইলিশের লেজ ভর্তা মাথা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে নিয়ে গরম ভাতে মেখে এক লোকমা মুখে নিতেই থমকে গেল। অবিশ্বাস্য চোখে আলোর দিকে তাকায়। তারপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি এইগুলো রান্না কোথায় থেকে শিখেছ? আলো থমথমে মুখে বলল, দাদাজান একটা রেসিপি বুক দিয়েছিল, ওটা দেখেই রান্না করেছি, তাই তো দেরি হয়েছে। আধার চট করে দাদাজানের দিকে তাকায়। নাতির তীক্ষ্ণ দৃষ্টি দেখেও না দেখার ভান করে মনোযোগ সহকারে খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, আমার মুখ না দেখে চুপচাপ খাবার খাও। মেয়েটা অনেক কষ্টে রেঁধেছে, আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে। তারপর আলো রান্নার অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটা খুশিতে গদগদ হয়ে আরও মাংস তুলে দিল দাদাজানের পাতে। আধার কিছু না বলে খেতে শুরু করে। মা, আর একটু রুই মাছ দেই। আলো খেয়াল করেছে তার শাশুড়ি মা রুই মাছের কালিয়াটা দিয়েই খাচ্ছে। হয়তো মজা হয়েছে, তাই সে জিজ্ঞেস করে। তাহমিনা খান ধীর কণ্ঠে বললেন, না থাক। আলো মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে সহসায় 2টো মাছের বড় পিস তুলে দিল শাশুড়ির পাতে। এতে তাহমিনা খান মুখ তুলে তার দিকে তাকায়। আলো বিনিময়ে হাসার চেষ্টা করল। তাহমিনা খান কিছু বললেন না, কারণ তার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তিনি তো ভাবতেই পারেননি মেয়েটার রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে নুন ঝাল একটু বেশি হলেও খেতে মন্দ নয়, বরং খাবারের স্বাদটাই একদম আলাদা। আলো আর চোখে স্বামীর দিকে তাকায়। লোকটার প্লেটের ভাত প্রায় শেষের দিকে, তাই সে আবারও এক বুক সাহস নিয়ে দম আটকে ভাতের পাত্র এগিয়ে নিয়ে গেল। তারপর প্লেট ভরে ভাত বেড়ে দিল। আধার ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢোক গিলে সরে গেল। মনে মনে ভাবছে, এই বুঝি তার উপর ধমকে উঠবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছু না বলে চুপচাপ খেতে থাকলো।
এটা দেখে আলো ঠোঁট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়েই খাচ্ছে, বিশেষ করে ভর্তার আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। সোবহান খান যাওয়ার আগে নাতবউয়ের উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। নিজের মাকে হারানোর পর আজ প্রথম আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খাইছে। দুবাইয়ের সেই বিশাল স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। হাজার হাজার মানুষের উপস্থিতিও যেন হার মেনেছে নিস্তব্ধতার কাছে। পুরো স্টেডিয়াম অন্ধকার, শুধু মাঝখানের মঞ্চে কৃত্রিম ধোঁয়ায় কুণ্ডলী পাকিয়ে নীল রঙের একটি তীব্র স্পটলাইট নিবদ্ধ হয়ে আছে এক যুবকের উপর। যুবকটির বুকের সাথে লেপ্টে আছে তার অতি পরিচিত সিগনেচার গিটারটি। পরনে কালো লেদার জ্যাকেট, কপালের ওপর অবাধ্যের মতো পড়ে থাকা এলোমেলো দীর্ঘ চুলগুলো তাকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। তার ডান হাতের আঙুলে ঝিলিক দিচ্ছে রূপালি আংটি, আর কবজিতে বিশেষ ব্রেসলেট, যা ভক্তদের কাছে তার পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। যুবকটির চোখ বুজে আছে, চারপাশের হাজারো চিৎকার তার কানে পৌঁছাচ্ছে না। গিটারে তার আঙুল ছোঁয়াতেই সুরের এক সম্মোহনী ঢেউ ছড়িয়ে পড়ল পুরো গ্যালারি জুড়ে। দেশ বিদেশি অসংখ্য তরুণ তরুণী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেই বিমোহিত গায়কের দিকে। তার কণ্ঠের জাদুতে তখন মরুর বুকে যেন নীল জোছনা নামছে। কনসার্ট শেষ হতেই সমস্ত নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল গগনবিদারী চিৎকারে। যুবকটি যখন মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসছিল, শত শত ভক্ত বডিগার্ডদের কড়া বেষ্টনী ভেদ করে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রিয় তারকার ওপর। কেউ একটা ছবি, কেউ বা এক পলক ছোঁয়া বা একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুবকটির দৃষ্টি স্থির ও ভাবলেশীন। সেই বিশাল উন্মাদনা আর ভিড় এড়িয়ে সে দ্রুত পায়ে গিয়ে উঠে পড়ল তার কালো রঙের বিলাসবহুল গাড়িটিতে। বাইরে তখনও তার নাম ধরে শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে, কিন্তু কাঁচের ওপারে সে সম্পূর্ণ একা। এক জনপ্রিয় তারকার এই বিষণ্ণ একাকিত্বই যেন তাকে সাধারণের চেয়ে আলাদা করে রেখেছে সবার কাছে। এতক্ষণ ছায়া নিজ ফোনে কনসার্টটা খুব মনোযোগ সহকারে দেখছিল। ভিডিও শেষ হতেই সে ফোনটা বুকে চেপে ধরে চোখ বুজে নিল। শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আপনার দেখা কবে পাবো গায়ক সাহেব? এই রক্ত মাংসের আপনিটাকে একটিবারের জন্য স্বচক্ষে দেখার বড়ই ইচ্ছে আজ মনে জেঁকে বসেছে। দোহাই আপনার, এবার জলদি দেশে ফিরে আসুন, নয়তো আপনাকে দেখার এই অপূর্ণ স্বাদ হয়তো এ জন্মে আর মিটবে না। আমার এই অবুঝ হৃদয়টা যে আপনার কণ্ঠ আর উপস্থিতির জন্য বড্ড ব্যাকুল হয়ে আছে, বড্ড। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ আঁধারের চোখে এক ফোঁটাও ঘুম নেই। অজানা ব্যথায় বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে তার। ছোটবেলা কতই না সুখের আনন্দের ছিল। তারপর এক ঝোড়ো হাওয়ায় সব শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে তার মাকে হারানোর পর তার জীবন থেকেও সুখ নামক বস্তুটা গায়েব হয়ে যায়। সে যাকেই মন থেকে ভালোবেসেছে এবং আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, ওপরওয়ালা তাদেরকেই কেড়ে নিয়েছে। তাই তো আজকাল আর কাউকেই ভালোবাসতে ইচ্ছে করে না, স্বয়ং নিজেকেও না। আঁধারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে চোখের উপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকায়।
মেয়েটা ইঁদুরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গ জুড়ে লেপ্টে রয়েছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবুও এই ঘুরে ফিরে তার বুকের মাঝেই আসবে, একসময় বাধ্য হয়েই হাল ছেড়ে দেয়। আধার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটু পরপর ঘাড় গলা চুলকাচ্ছে। এতে দুই ভ্রুয়ের মাঝে 4টে ভাঁজ পড়ল আধারের। কৌতূহলী হয়ে এক হাতে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে এক পাশে রাখল। একরাশ অস্বস্তি নিয়েই মেয়েটার কাঁধ থেকে সামান্য টি-শার্টের গলা সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে র্যাশে ভরে গিয়েছে। আধার চট করে উঠে বিছানায় শুইয়ে দিল আলোকে। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখে সেখানেও লাল হয়ে র্যাশে ভরে আছে। কোমল দু হাতেও গুড়ি গুড়ি র্যাশ বের হয়েছে। অথচ মেয়েটা কি নিশ্চিন্তেই না ঘুমাচ্ছে। আধার বুঝতে পারল কোনো কারণে সম্ভবত মেয়েটার অ্যালার্জি জেগেছে। তাই সে কয়েকবার ডেকে উঠল, কিন্তু আলোর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। আধার কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে ঘুমন্ত মেয়েটার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিল। কয়েক মিনিটের পরই আলো ফট করে চোখ মেলে তাকায়। মেয়েটার বুক অস্বাভাবিকভাবে উঠানামা করছে। আলোর জাগতে দেখে হাত বাড়িয়ে দিল আধার। মেয়েটা চোখ দুটো বড় বড় করে জোরে জোরে শ্বাস নিতে নিতে অবিশ্বাস সুরে বলল, আপনি আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন স্যার? আধার বিছানা থেকে নেমে গায়ে টি-শার্ট জড়িয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, মারার হলে প্রথম রাতেই মারতাম। আলো উঠে বসে দাঁত কিরমির করে বলল, তাহলে মাঝরাতে এমন করে নাক মুখ চেপে ধরার মানেটা কি? আমি যদি দম আটকে মরে যেতাম তাহলে কি হতো? কি হতো? কিছুই না, বরঞ্চ আমার ঘাট থেকে একটা পাগল নেমে যেত। আলোর রক্তিম চোখ দুটো ছলছল করে উঠল। অভিমানী সুরে বলল, হ্যাঁ ঠিকই তো। আমি কে হই আপনার যে আমার জন্য কষ্ট পাবেন? আমি মরলেও কি আর বাঁচলেও কি, আপনার কখনোই যায় আসে না। উল্টো পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আপনিই হবেন। দিন শেষে আলো নামক গলার কাঁটাটা অন্তত নেমে যাবে। আধার ওয়ার্ড্রপের কাছে দাঁড়িয়ে থেকে ফার্স্ট এইড বক্সে অ্যালার্জির ঔষধ খুঁজতেছিল। সেই সময় মেয়েটার কথাগুলো শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আলোর নাক টেনে বিছানা থেকে নেমে একটা বালিশ বগল দাবা করে রুমের দরজা খোলার চেষ্টা করতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? থাকবো না আপনার ঘরে, নয়তো দেখা যাবে আপনি আবারও আমার ঘুমের সুযোগ নিয়েছেন। আমার জানা মতে এখন পর্যন্ত তোমার কোনো রকম সুযোগ নেইনি। যদি নিতাম তাহলে নিজ পায়ে অক্ষত শরীরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না। আলোর ভুরু কুঁচকে গেল। পিছন ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম মিথ্যে বলবেন না। আপনি আমার ঘুমের সুযোগ আলবাত নিয়েছেন, না হলে কি তখন অমন করে নাক মুখ চেপে ধরতেন? আপনি কি আমাকে একদম জানে মেরে ফেলতে চেয়েছেন? ভাগ্যিস তখন ঘুম ভেঙে গিয়েছিল, নয়তো এতক্ষণ আমি আকাশের চাঁদের আলো হয়ে যেতাম। আপনার নামে মামলা দিব আমি। কত বড় সাহস, একটা জলজান্ত ঘুমন্ত মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন? আধারের চোয়াল শক্ত হয়ে গেল, রাগে ঘাড়ের শিরা ফুটে ওঠে। সে খপ করে আলোর বাম হাতের বাহু চেপে ধরল এবং টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। বড় আয়নার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, আয়নায় একবার নিজেকে দেখো, তারপর না হয় আমায় দোষ দিও। আলো কপাল কুঁচকে আয়নার দিকে তাকাতেই চোখ দুটো কপালে উঠে গেল। সে ফ্যাল ফ্যাল চোখে নিজের দিকে তাকিয়ে রয়।
গলায় হাতে উন্মুক্ত বাহুগুলোতে র্যাশে ভরে গেছে, চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, চেহারা হালকা ফোলা ফোলা। সে এতক্ষণ রাগের মাথায় অনুভবই করেনি তার শরীর বাজেভাবে চুলকাচ্ছে। আলো তড়িঘড়ি করে গলা চুলকাতে শুরু করলো। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে টি টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে এসে আলোর সামনে খোলা ঔষধ বাড়িয়ে ধরে বলল, খেয়ে নাও। আলো কৌতূহল নিয়ে জানতে চাইল, কিসের ওষুধ? আধারের মেজাজ বিগড়ে গেল। এমনিতেই মেয়েটা 2 লাইন বেশি বুঝে, উল্টাপাল্টা বকে যাচ্ছে। তাই সে রাগে হিসহিসিয়ে বলল, এটা বার্থ কন্ট্রোল পিল। একটু আগে না বললে আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি? তাহলে তো এটা খেতে হবে তোমার, নয়তো দেখা যাবে প্রেগনেন্ট হওয়ার অপরাধেও আমার নামে মামলা ঠুকে দিলে। স্যারের এহেন কথা শুনে আলো পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। পর মুহূর্তে নাক মুখ কুঁচকে অস্ফুট স্বরে বলল, আপনার মাইন্ড তো আমার মুখের থেকেও মাশাআল্লাহ স্যার।